আজকের স্টুডিওতে যার সঙ্গে আমি নস্টালজিয়া নিয়ে কথা বলবো তার জন্য কোনো ভূমিকার প্রয়োজন পড়ে না, তবে অবশ্যই বলতে হবে যে বৈশ্বিক পরিসরে শীর্ষস্থানীয় নাট্যকার ও নাট্যতাত্ত্বিক সেলিম আলদিন আছেন আমাদের সঙ্গে। এও বলতে বাধ্য হচ্ছি যে পাশ্চাত্যে শিক্ষকতার সময় আমি সেলিম আলদিনের নাট্যতত্ত্বের একাধিক বিষয় পড়ানোর সুযোগ পেয়েছি। সেলিম ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে নস্টালজিয়ার শব্দের যে অর্থ এবং ব্যঞ্জনা এবং অনুষঙ্গ, এটি সময়ের প্রবাহে পরিবর্তিত হয়েছে বেশ। যেমন নস্টালজিয়া এক সময় ছিল একটা চিকিৎসাযোগ্য অসুখ, যাকে সারিয়ে তোলা যেত। এবং নস্টালজিয়ার যে উৎপত্তি, শব্দটি ইংরেজিতে এসছে এবং গ্রিক ভাষা থেকে এসছে, কিন্তু ইংরেজিতে ব্যবহার করা হচ্ছে নস্টালজিয়া। বাংলাতেও আমরা নস্টালজিয়া বাংলা শব্দ হিসেবেই ব্যবহার করি। বুদ্ধদেব বসু শব্দটা প্রথম ব্যবহার করেছেন। তো নস্টালজিয়ার যে আদি শব্দ, যে দুটি গ্রিক শব্দের সমবায়ে এই ইংরেজি শব্দ নস্টালজিয়ার উৎপত্তি, তার একটি হচ্ছে নস্টোস, যার অর্থ বাড়ি ফেরা, এবং আরেকটি হচ্ছে আলগোস এবং আলগিয়াও। আচ্ছা, তো নস্টোস এবং আলগোস বা আলগিয়ার সমবায়ে এই নস্টালজিয়া শব্দ আমরা পেয়েছি। বাড়ি ফেরার বেদনা। তো বাড়ি ফেরার বেদনা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন শুরুতে। এইটা তো নানাভাবে আছে, ব্যক্তিগত জীবনে আছে, বিশ্ব সাহিত্যে আছে। আপনি ভালো করেই জানেন যে হোমারের ওডিসিতে পুরো ঘটনাটাই ঘটে এই নস্টালজিয়ার কারণে। এবং হোমার কিন্তু তার মহাকাব্যে ওডিসিতে নস্টোস শব্দটা সরাসরি কিন্তু ব্যবহার করেছেন বাড়ি ফেরার ব্যাপারে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ইউলিসিস অর্থাৎ ওডিসি ফিরছে বাড়িতে, এবং ক্যালিপসো থেকে শুরু করে, সাইরেন থেকে শুরু করে, সাইক্লোপ থেকে শুরু করে শত শত বিপত্তি অতিক্রম করে তিনি কিন্তু বাড়ি ফিরছেন। আর একটা কথা, উপনিবেশ প্রসারকালে আপনি লক্ষ্য করুন, এই নস্টালজিয়া কিন্তু চিকিৎসার অতীত একটি অসুখে পরিণত হয়েছিল। হোমসিকনেস যাকে আপনি বলছেন, এটা ইংরেজি ট্রান্সলেশন। হ্যাঁ, ইংরেজিতে সেটি ব্যবহার করা হতো নস্টালজিয়ার ক্ষেত্রে। এবং এখানে বলা দরকার যে 1688 সালে এক 19 বছরের সুইস চিকিৎসা বিজ্ঞানের ছাত্র জোহানেস হোফার এই শব্দটা তৈরি করেন নস্টালজিয়া, এবং তিনি একটি অভিসন্দর্ভ রচনা করেন নস্টালজিয়ার উপরে, এবং যেখানে তিনি দেখাচ্ছেন যে এটি একটি অসুখ, এমন একটা অসুখ যা আবার সারানো যায়, এবং সেই সারানোটা সম্ভব বাড়িতে ফিরিয়ে নিয়ে যেয়ে কাউকে, কিংবা বাড়িতে ফেরার একটা মোটামুটি ভাবে একটা আশা দেওয়ার ভেতর দিয়ে। আমাদের এলাকায় প্রচুর লোক মারা গিয়েছে হোমসিকনেসে। অর্থাৎ সে বাড়ি ফিরবে, সে আর সমুদ্রে যাবে না। হায়, বাড়ি থেকে আমি এত দূর, এত বিশাল সমুদ্র। তা এক অনন্য পায়, মানে পথযাত্রার মধ্যে এক অনন্য পায় সময়ে সে ভাবে যে তার আর কোনোদিনই বাড়ি ফেরা হবে না। তখন এটা মানসিক রোগে পরিণত হয় এবং তারা আর ফিরতে পারে না, উন্মাদ হয়ে যায়। আমার লেখা একটি নাটকও আছে আহত দায়িত্বে। নস্টালজিয়ার একটা ব্যাপার আছে, আপনি গেটের ফাউস্টের মুখবন্ধে আপনি পাবেন। পুরাতন বন্ধুদের জন্য সেই উইটেনবার্গে যখন আইন বিষয় পড়তেন, ভলফগাং গেটে যখন পড়তেন, তখন সেই ভূমিকাটা কি অবিস্মরণীয়। পুরনো বন্ধুরা, তোমরা ঘুরে আসো, তোমাদের স্মৃতি ঘুরে ফিরে আমার মনের মধ্যে কি যে বেদনা জাগায়। এবং গেটের কথা কিন্তু আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে দান্তের কথাতেও, এবং মূল ইতালীয় ভাষায় আমি একটি চরণ উদ্ধৃত না করে পারছি না, এবং সেটি দান্তের মহাকাব্য ডিভিনা কমেডিয়া বা ডিভাইন কমেডি থেকে। এবং দান্তে বলছেন ইল পন্তো আকুই তুত্তি লি টেম্পি সন প্রেজেন্টি, অর্থাৎ চমৎকার সঙ্গীত আছে, এবং যে সময়ের একটি তল আরেকটি তলের ভেতরে ঢুকে থাকে। এবং আমি যখন বর্তমানে দাঁড়িয়ে অতীতের দিকে তাকাই, সেই অতীতকে পাওয়ার আমার একটা আকুতি থাকে ঠিকই, কিন্তু সেই অতীতকে আসলে কি পাওয়া যাবে এই ধরনের গেটে কিন্তু ওই বেদনা এখানে ওই কথাটা বলেছেন ফাউস্টের ভূমিকায়। আমার মনে হয় যে পৃথিবীতে যত অবিনশ্বর কবিতা আছে, গেটেরও যত অবিনশ্বর কবিতা আছে, ফাউস্টের ভূমিকা কবিতাটা বা গানও বলা চলে, এটি অন্যতম। তো আমার ব্যক্তিগত জীবনে স্মৃতিচারণার যদি কথা বলি, সেটা হলো আমি প্রথমে বলেছি উপনিবেশের কালে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ সারা পৃথিবী জুড়ে আছে, তখন কিন্তু বাঙালিরা রিক্রুট হতো খিদিরপুর ডগ দিয়ে, তারা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যেত।
এবং তাদের অনেকেই মারা যেত জি। হোম সিকনেসের জন্য, নস্টালজিয়ার কারণে, যে বাড়ি 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 বাড়ি। ঈদে যেমন এখন পাগল হয়ে যায় মানুষ, সারা বছর কর্মক্লান্ত থেকে পাগল হয়ে যায়, কখন বাড়ি ফিরবে। কৃতদাসদের মধ্যেও দেখা যায় যে মানে বাড়ি ফেরার যে আকুতি, সেই আকুতি থেকে অসুস্থ হয়ে পড়ে। শ্রমের কৃতদাস, আমরা তো শ্রমের কৃতদাস এখন, তাই না? উপনিবেশ বা আমরা যদি বলি পণ্য সভ্যতা আমাদেরকে শ্রমের কৃতদাসে পরিণত করেছে, এবং সেটা থেকে একটা মুক্তির জন্য আমরা পাগলের মতো ঈদের 4 দিন 5 দিনের ছুটিতে আমরা বাড়ি চলে যাচ্ছি, পূজার ছুটিতে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাংলা সাহিত্যে নস্টালজিয়ার ব্যবহার সম্পর্কে কিছু বলবেন কি? এই ব্যাপারে রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথ অদ্বিতীয়। বাল্যকালের ছেলেবেলার স্মৃতি, আমার শৈশবের স্মৃতি, যেটা মানে রবীন্দ্রনাথের বাল্যকালের স্মৃতি যেটা আমরা পড়ি সেটাতে আছে। তারপরে রবীন্দ্রনাথের গানে তো অজস্র, সেদিন দুজনে দুলেছিল বনে, পুরানো সেই দিনের কথা, সেদিন দুজনে দুলেছিল বনেও অসাধারণ একটি চিত্রকল্প সংবলিত এমন গান বোধহয় বিশ্ব সাহিত্য দুর্লভ। গেটে বা এনাদের ছাড়া, এই লেভেল ছাড়া পাওয়া যাবে না। কিছু কিছু স্মৃতি থাকে, পেছনে ফেরার আকুতি থাকে, যে আমাদের সুখ জাগায়, আবার আসিব ফিরে। এই যে ফিরে আসতে চাচ্ছে, তার মানে ফেরাটা তার হয়নি, একটা আকুতি আছে। তো এইটি এটা এলেন পোর হেলেন কবিতা আছে, এডগার অ্যালান পোর হেলেন কবিতা আছে, যেটা আছে বনলতা সেন আছে। এটা তো নস্টালজিয়া। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদ ফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি। এর নাম ধানসিঁড়ি বুঝি। তারপরে সেই গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম, আজও আমি সেই মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। সময়ের অবিরল সাদার কালো বুননির বুক থেকে এসে মাছ আর মন আর মাছ রাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক তবু চোখ ঝলসানো আলো। তারপর অবশ্য ভিন্নতর জায়গায়, যে ভালোবেসে 16 আনা নাগরিক যদি না হয়ে বরং হতো কার্তিকের নদী। এটা নস্টালজিয়ার একটা চমৎকার উদাহরণ। নস্টালজিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে জীবনানন্দ দাশ একই সঙ্গে সময় এবং স্থান দুটোকেই ব্যবহার করে। অর্কেস্ট্রা তো প্রচন্ড নস্টালজিক। সুধীরনাথ দত্তের আধুনিকতাবাদী সাহিত্যের একটা বৈশিষ্ট্য নস্টালজিয়া, যদি উত্তর আধুনিকতাবাদীরাও দাবি করেছে। আমার একটা প্রবন্ধের কথা মনে পড়ছে, এটার নাম লিন্ডা হাডসন প্রবন্ধটা লিখেছেন, এবং সেটির শিরোনাম হচ্ছে আইরনি, নস্টালজিয়া অ্যান্ড দ্য পোস্ট মডার্ন। এবং সেখানে তাঁর বক্তব্য হচ্ছে যে আমাদের সমকালীন উত্তর আধুনিকতাবাদী যে